দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, শুরুতেই শিরোনাম। এবারে এসএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। 15 বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অনেক ভালো করেছে, তবে সবচেয়ে খারাপ করেছে মানবিক বিভাগ। তাদের পাশের হার 38.79%। পাহাড়ে বছরে চাঁদাবাজি হাজার কোটি টাকা, অস্ত্র কিনছে সশস্ত্র সংগঠনগুলো, নেতাদের বিলাসী জীবনের জন্য বিদেশে অর্থ পাচারের অভিযোগ। টাকা পয়সা নেয়, কালো হরিণ যে কোনো একটা মানি পালে টাকা পয়সা চায়। টাকা ছাড়া এভাবে রাজপথে থাকছে, অনেক সমস্যা ছিল। অর্থ বিভাগ যারা আছে এরা বলছে টাকা কোথায় দিকে যায়, কোথায় দিক সংগ্রহ করে, কিন্তু আমরা এইসব কিছু জানি না। সাগরপথে মাছ ধরার আড়ালে চলছে মাদকের চোরাচালান। কক্সবাজারে বিজিবির অভিযানে মিলেছে 6 লাখ পিস ইয়াবা, 2.5 লাখ পিস জব্দ করেছে কোস্টগার্ড। আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। 15 বছরে পাশের হার এবারই সর্বনিম্ন, কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। সামগ্রিক পাশের হার 59.48%। জিপিএ 5 পেয়েছে 9,398 জন। ফলাফলে এবার শীর্ষে 3 রয়েছে ডক্টর খাস্তগির স্কুল, কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম সরকারি হাই স্কুল। অন্যদিকে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায়ও কমেছে পাশের হার। ফলাফল জানার পর এভাবেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা, নেচে গেয়ে উদযাপন করেন আনন্দ। জিপিএ 5 পাওয়ার দিক থেকে চট্টগ্রামে সবার শীর্ষে ডাক্তার খাস্তগির গার্লস স্কুল, যেখান থেকে জিপিএ 5 পেয়েছে 327 জন। আমি আসলে অনেক পরিশ্রম করছি, তার থেকেও বেশি আমার মা বেশি পরিশ্রম করছে। আর রেজাল্টটা পাওয়ার জন্য মানে 10টা থেকে মানুষ মেসেজ দেয়, আমি দেখেছি 9টা থেকে মেসেজ দিয়ে বসে আছে আমার মা। অলওয়েজ প্রে করতাম যে হ্যাঁ আল্লাহ তুমি যাতে আমার পথটা সহজ করে দাও, যাতে আমার মম ড্যাডের ইচ্ছেটা পূরণ করতে পারি। অ্যান্ড ফাইনালি আই গট দ্য রেজাল্ট। আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি। এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান আমার আব্বুর অ্যান্ড আমার টিচার্স যারা আছে ওনারা। দ্বিতীয় অবস্থানে থাকা কলেজিয়েট স্কুলে 293 জন, তৃতীয় স্থানে থাকা বাওয়া স্কুলের 258 জন এবং চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের 193 জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। আমিও চেষ্টা করেছি যাতে মানে সব কিছু স্বাভাবিক থাকে। ইনশাল্লাহ স্বাভাবিকভাবেই আমি রেজাল্টটা পেয়েছি এবং আমার আশানুরূপ রেজাল্টটাই পেয়েছি। আমি সব ভালোভাবে লিখবা যা পারো, আমি সেগুলো ফলো করার ট্রাই করছি। আর আমি অবশ্যই আমার বাবা মা, শিক্ষক, ওদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, ওদের অবদান অনেক বেশি। সন্তানদের ফলাফলে অভিভাবকরাও উচ্ছ্বসিত। ছেলেমেয়েরা যাতে করে টেক্সট বই ভিত্তিক পড়াশোনা করে, যেন গাইড বইয়ের দিকে ঝুঁকে না পড়ে, যেন কোচিং সেন্টারের দিকে ঝুঁকে না পড়ে। ও যে কষ্ট করে করছে এটা ওর জন্য সার্থক। আমি মা হিসেবে গর্বিত। ছাত্রছাত্রীর একটা স্বপ্ন থাকে এবং আমারও সেই স্বপ্নটা আজকে পূরণ হলো আমার মেয়ের সাথে। ও হচ্ছে আমার প্রথম মেয়ে, মানে আমার প্রথম অভিজ্ঞতা। সব কিছু মিলে আমার অনেক ভালো লাগছে, যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। এর আগে দুপুরে ফলাফল ঘোষণা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এবার পাশের হার 59.48%, যা গত বছরের তুলনায় 12.59% কম। জিপিএ 5 পেয়েছে 9,398 জন, যা গতবার ছিল 11,843 জন। গত 15 বছরের মধ্যে এবারই চট্টগ্রামে পাশের হার সবচেয়ে কম। সবচেয়ে খারাপ ফল মানবিক বিভাগের। 3টি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার 84.41, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পাশের হার 59.48। তবে সবচেয়ে খারাপ করেছে মানবিক বিভাগ, তাদের পাশের হার 38.79%। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,218টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,30,219 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 77,453 জন। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা 21টি, সব পরীক্ষার্থী ফেল করেছে এমন স্কুল 8টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্য জেলাতেও পাশের হার কমেছে। কক্সবাজারে 70.76% থেকে কমে 57.09, রাঙামাটিতে 56.55% থেকে কমে 41.17, খাগড়াছড়িতে 60.77% থেকে কমে 34.99 এবং বান্দরবানে 63.12% থেকে কমে হয়েছে 47.88%। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো বছরে 1000 কোটি টাকার বেশি চাঁদা আদায় করে। সংগঠনের কর্মীদের মধ্যে চাঁদা বন্টনের পাশাপাশি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে নেতাদের বিরুদ্ধে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রও কেনা হয়, যদিও গোষ্ঠীর সদস্যরা পান মাত্র 500 থেকে 1500 টাকা। সেই অন্তর্কোন্দল ও বিবাদে অনেকে দল ছেড়ে করেছেন আত্মসমর্পণ। অবশ্য নেতাদের দাবি তারা অপপ্রচারের শিকার। বান্দরবান থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ছবি তানভীর মিজানের। সবুজ পাহাড় আর মেঘের রাজ্য পার্বত্য চট্টগ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালেই যেন ভিন্ন এক বাস্তবতা। সংঘাত, অস্ত্রের ঝনঝনানি, অপহরণ আর চাঁদাবাজির অভিযোগে অশান্ত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত 1 বছরে পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে 105টি। এতে প্রাণ গেছে 26 জনের। নিহতদের মধ্যে 24 জন পাহাড়ি এবং 2 জন বাঙালি। এ সময়ে অপহরণের শিকার 48 জন। টাকা পয়সা নেয়, কালো হরিণ যে কোনো একটা মানে পালে টাকা পয়সা চায়, যে কোনো একটা নেয়, খেয়ে দেয়। ওনাকে মানে আটক করা হয়েছে, গলা কাটে দিয়েছে উনি। আধিপত্য বিস্তার ঘিরে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন। জেএসএস, ইউপিডিএফ সহ তাদের বিভিন্ন অংশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ। এছাড়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ ও নতুন করে মারমা ন্যাশনাল পার্টি এমএনপির তৎপরতাও এসেছে আলোচনায়। শুধু সংঘর্ষ নয়, রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী যানবাহন, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, ঠিকাদারি কাজ, উন্নয়ন প্রকল্প, এমনকি কৃষকদের কাছ থেকেও চাঁদা আদায় করে সশস্ত্র গোষ্ঠীগুলো। সব মিলিয়ে 1000 কোটি টাকারও বেশি চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে। এত টাকা চাঁদাবাজি করলেও কর্মীদের মাসিক বেতন দেয়া হয় 500 টাকা করে। পরিবার থাকলে তা বেড়ে দাঁড়ায় 1500-তে। আবার কোনো কোনো গোষ্ঠী কর্মীদের মাসিক বেতনও দেয় না। অভিযোগ আছে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হয় দেশের বাইরে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রও কেনা হয়। আপনারা কোনো টাকা দেন না? টাকা ছাড়া এভাবে রাজপথে থাকছে আর কি স্যার। অনেক সমস্যা ছিল থাকতে, আমরা ওখানে থাকতে একদম ভালো লাগে না। না, বেতন কিছু না। কিছু রাজনৈতিক ও জাতিগত অসন্তোষ, দুর্গম এলাকায় কর্মসংস্থান ও সুযোগের সীমাবদ্ধতা, সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয় ও চাপে বাহিনীগুলোতে যুক্ত হয় অনেকে। বঞ্চিত হয়ে স্বাভাবিক জীবনে ফেরা একজনের সঙ্গে কথা হয় আমাদের। মাসের আমাদের বেতন হচ্ছে মাসের 500 টাকা মাত্র। তো ওরা যে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে অনেক বেশি টাকা, তো সেগুলো কই যায়? অর্থ বিভাগ আছে, সামরিক বিভাগ আছে, ওই সাংগঠনিক বিভাগ আছে। অর্থ বিভাগ যারা আছে এরা বুঝবে টাকা কোথায় দিকে যায়, কোথায় দিকে সংগ্রহ করে, কিন্তু আমরা এইসব কিছু জানি না। এ বিষয়ে গোষ্ঠীগুলোর সাথে যমুনা টেলিভিশনের কথা হলে তারা জানান অপপ্রচার চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে। তো এই অপপ্রচার একটা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক নিপীড়নের জন্যই মূলত চালানো হয় এবং এর মাধ্যমে রাজনৈতিক নিপীড়নের প্রক্রিয়াটা শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো টার্গেট করে মূলত তরুণদের। আত্মসমর্পণকারীরা বলছেন স্বাভাবিক জীবনে ফেরার পরে পরিবার নিয়ে ভালোই আছেন তারা। একটা সময় সশস্ত্র সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন, তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে আত্মসমর্পণের মাধ্যমে বেছে নিয়েছেন স্বাভাবিক নির্মল জীবনকে। এই পাহাড়ের আনাচে কানাচেই যাপিত হচ্ছে সেই জীবন, যাতে একটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এই পরিবর্তনের গল্পগুলোই এখানকার পাহাড়কে আরও সবুজ করে রাখে, আরও নির্মল করে রাখে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান।
চট্টগ্রামের মিরসরাইয়ে আবাসিক হোটেলের কক্ষে মিলেছে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ। মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্ত্রীকে। সকালে বড় তাকিয়া বাজারে হোটেল রিল্যাক্স জোনের 104 নম্বর কক্ষে চাঞ্চল্যকরী ঘটনা ঘটে। হোটেল কর্মীদের দাবি, রোববার দুপুরে পুলিশ সদস্য আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহমিনা ওই কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে দুইবার বাইরে যান। সকালে সারা শব্দ না পেয়ে ডাকাডাকি করলে ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দেন স্ত্রী। ফ্যানের সঙ্গে ঝুলছিল আমিনুলের মরদেহ। তবে তাদের 10 মাস বয়সী শিশুকন্যা ফাতিহাকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তো দরজা খোলার পর যেটা হয়, তো তারা ভিতরে অবস্থা দেখেন যে ঝুলন্ত অবস্থায় লোকটি আছেন এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় আছেন। তারা সাথে সাথে থানা পুলিশকে কল দেন, আমরা আসি। এসে আমরা যে তার স্ত্রী ছিল গুরুতর অবস্থায়, তাকে আমরা কি করি, হাসপাতালে পাঠাই। রাঙামাটির কাপ্তাইয়ের সাধারণ একটি গ্রাম মিতিঙ্গাছড়ি এখন এসডিজির ভিলেজ টেকসই উন্নয়নের মডেল। দেশের মাত্র 3টি এসডিজি ভিলেজের একটি। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মিতিঙ্গাছড়িকে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন ঘিরে মিতিঙ্গাছড়ি গ্রামে উৎসবের আমেজ। বিএনপি সরকারের সকল পরিকল্পনা জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। এসডিজির 17টি লক্ষ্যের মধ্যে আছে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা। প্রধানমন্ত্রী প্রত্যাশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এসডিজি ভিলেজ প্রকল্প। সাধারণ একটি গ্রাম থেকে টেকসই উন্নয়নের মডেল এমন স্বীকৃতির পর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সুবিধার পাশাপাশি আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা গ্রামবাসীর। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। সাগরপথে মাছ ধরার আড়ালে চলছে ইয়াবা চোরাচালান। বঙ্গোপসাগরের চট্টগ্রাম অংশে একটি বোটে কোস্টগার্ডের অভিযানে মিলেছে 2.5 লাখ পিস ইয়াবার চালান। ধরা পড়েছে 2 রোহিঙ্গা। মিয়ানমার থেকে আসা চালান চট্টগ্রামে পৌঁছে দেওয়ার বিনিময়ে তারা পান 20,000 টাকা। সংঘবদ্ধ এই চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবা চোরাচালানে জড়িত বলছে কোস্টগার্ড। সাগরপথে মাদক চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোরাকারবারীরা অবলম্বন করে অভিনব কৌশল। বেশি চোরাচালান হয় মাছ ধরার আড়ালে। তেমনই আবার বড় এক চালান ধরা পড়েছে কোস্টগার্ড পূর্বজনের অভিযানে। মিয়ানমার থেকে চালান আসার গোপন খবর পেয়ে মধ্যরাতে চলে এ অভিযান। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বঙ্গোপসাগরে 6 লাখ পিস ইয়াবা ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে চোরাকারবারীরা। সেখান থেকে উদ্ধার করা হয় 12.5 কোটি টাকা মূল্যের 2.5 লাখ পিস ইয়াবা। সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তল্লাশি চালিয়ে 12 কোটি 50 লক্ষ টাকা মূল্যের 2,50,000 পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ 2 জন মাদক কারবারিকে আটক করা হয়। কোস্টগার্ডের দাবি, মিয়ানমারের আরাকান আর্মি থেকে সংগ্রহ করে এসব ইয়াবা চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল সংঘবদ্ধ চক্র। মাছ ধরার আড়ালে তারা দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। জিজ্ঞাসাবাদে জানা যায় একটি সংঘবদ্ধ মাদক চক্র মায়ানমারের বিভিন্ন এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামের পাচারের চেষ্টা করছিলেন। সংঘবদ্ধ মাদক চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় অব্যাহত রয়েছে। অভিযানে আটক করা হয় 2 জন রোহিঙ্গা নাগরিককে, যারা 8 মাস ধরে অবৈধভাবে অবস্থান করছেন বাংলাদেশে। তবে পালিয়ে যায় মূল হোতা। প্রতি চালানের বিনিময়ে তারা 20,000 টাকা পেতেন বলে জানিয়েছে কোস্টগার্ডকে। এগুলো কাদের কাছ থেকে নিয়েছিলেন? আর্মির ও মায়ানমার আর্মি, আরাকান আর্মির। আপনারা এগুলো পাচার করলে আপনারা কি পেতেন? 20,000 15,000 দেয়। বুড়াখান লাগে দে ইন আনি দিয়ে গাই ইন আনি দিয়ে মতর বগরি এনে বুঝা বুড়াহি ভাই গনি লই 60টাং গনি লই বর্ষা পড়ছিল জালবতী জাফাই দিছি। এর আগে গতরাতে কক্সবাজারে বিজিবির 2টি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে প্রায় 6 লাখ পিস ইয়াবাসহ 2 জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ভারতীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কিন্তু কজন তা মানে? সেক্ষেত্রে
উদাহরণ হতে পারে চট্টগ্রামের সংগঠন নেচার কনজারভেশন অ্যালায়েন্স NCA, যারা এক বছরে 312টি বিপন্ন সাপ উদ্ধার করেছে। এর মধ্যে 103টি মানুষের পিটুনিতে আহত ছিল। সম্প্রতি ক্ষতবিক্ষত একটি সাপকে হাসপাতালে নিয়ে 2 ঘন্টা অস্ত্রোপচার করিয়েছে। বন্যপ্রাণী সুরক্ষা নিয়ে সাইদুর রশিদ ইভানে তোলা ছবিতে জোবায়েদ রিফাতের রিপোর্ট। অপারেশন থিয়েটারে চলছে একটি জীবন বাঁচানোর লড়াই, তবে সেটি মানুষ নয়, একটি সাপের। চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজারে এই প্রাণীটিকে বেধড়ক পিটিয়ে আহত করেছে স্থানীয় লোকজন। ভেঙে গেছে তার মেরুদণ্ডের বেশ কটি হাড়। এটাই সত্যি, সাপেরও অস্ত্রোপচার হয়। কি বলা যায় এটাকে? বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা নাকি মানবিকতা? প্রায় 2 ঘন্টা অস্ত্রোপচারের পর এখন 14 দিনের বিশ্রামে 11 ফুট দৈর্ঘ্যের অজগরটি। পিটুনিতে আহত সাপ উদ্ধার করা, অ্যাম্বুলেন্সে করে বেসরকারি ভেটেরিনারি হাসপাতালে আনা, জীবন বাঁচাতে অ্যানেস্থেসিয়া দেয়া, পরে অস্ত্রোপচার, সব যেন মানুষের জীবন বাঁচাতে জরুরি চিকিৎসা দেওয়ার মতোই। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে এটার মেরুদণ্ডের একটা হাড় খুব বাজেভাবেই ভেঙে গেছে, যেটা এক্সরে ছাড়াই বোঝা যাচ্ছে বেশ ভালোভাবে। এবং মাংসপেশি ক্ষত হয়ে বেশ রক্তক্ষরণও হয়েছে। ড্রেসিং করে আমরা মাংসপেশি জোড়া লাগিয়ে দিই এবং এটার স্কিন মানে চামড়ায় সেলাই দিয়ে দিই। ইমিডিয়েট মাথার উপরে একটা পাওয়া গেছে, আর এটা আপনার থোরাসিক রিজনে পাওয়া গেছে। আমরা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট লিখে দিব, ওনারা ম্যানেজমেন্ট করবে, আমাদের ফলোআপে থাকবে। বন্য প্রাণীর প্রতি মমত্ববোধ এবং জীবন রক্ষার আপ্রাণ চেষ্টা মন ছুঁয়ে যায় বেসরকারি এই ভেটেরিনারি হাসপাতালে পোষা প্রাণীর চিকিৎসা নিতে আসা অন্যদেরও। সাপটাকে মেরে ঘাটটা ভেঙে দিছে, খুবই খারাপ অবস্থা। অপারেশন হলো দেখলাম, এখন দোয়া করেন যেন ভালো হয়ে যায়। ভেতরে না পিটিয়ে বা তাদেরকে কোনো যত্ন করে তাদের জায়গায় পুনঃস্থাপন করা উচিত। 14 দিনের বিশ্রাম ও পর্যবেক্ষণ শেষে খোলা হবে সেলাই, এক্সরে করে দেখা হবে সাপটির ভাঙা হাড় জোড়া লেগেছে কিনা। খাদ্য সংকটের কারণে লোকালয়ে চলে আসতেছে, যার কারণে আমরা মানুষরা অজ্ঞতাবশত এদেরকে আহত করতেছি। এই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাপ আমাদের আহত হয়ে আমাদের এখানে আসতেছে। আমরা কিছু ড্রেসিং করে ছেড়ে দিচ্ছি, আরও এমন আহত করে যে আমাদেরকে উটি পর্যন্ত নিয়ে গিয়ে সার্জারি করতে হয়। এটি শুধুই একটি প্রাণী বাঁচানোর গল্প নয়, নেপথ্যে আছে ব্যতিক্রমী কর্মযজ্ঞ আর একদল অদম্য তরুণ স্বেচ্ছাসেবীর মানবিক সংকল্প, যাদের সংগঠন নেচার কনজারভেশন অ্যালায়েন্স NCA গত 1 বছরে চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে দারাস, গোখরা, অজগর সহ বিভিন্ন প্রজাতির 312টি সাপ উদ্ধার করেছে। এর মধ্যে 103টি সাপই ছিল আহত। চিকিৎসার পর ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে, তবে বাঁচানো যায়নি 15টিকে। এই সাপটাও হচ্ছে গাছের উপরে ছিল, ওইটাকে তারা খোঁচায় নামাইছে, নামানোর পরে পিটায় তারপর বস্তাবন্দি করছে। এটাকে তারা উদ্ধারের নাম দিচ্ছে। এরকম সাপ দেখলে আতঙ্কিত না হয়ে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যদি মনে হয় যে সাপটা আমাদের উদ্ধার করা উচিত, ওই ক্ষেত্র থেকে আমরা অবশ্যই উদ্ধার করার জন্য লোক পাঠাবো। শুধু সাপ নয়, কিছু মানুষের নিষ্ঠুরতার শিকার অন্যান্য অনেক প্রাণী। সম্প্রতি চট্টগ্রামের চান্দগাঁওয়ে পিটিয়ে মারা হয় 2টি কুকুর। কখনো কোনো প্রাণী আতঙ্কের কারণ হতেও পারে, কিন্তু জীবন কেড়ে নেওয়ায় কি সমাধান? কি বলেন স্বেচ্ছাসেবীরা? দেখে আতঙ্কিত না হয়ে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করা উচিত, পাশাপাশি তাদের সংরক্ষণে আমাদের সবার এগিয়ে আসা উচিত। পরিবেশের ভারসাম্য, ইকোসিস্টেমটাকে যদি আমরা ঠিকভাবে রাখতে চাই, একটা বন্য প্রাণীকেও আমাদেরকে রক্ষা করতে হবে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের রোয়াংছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাহাড় ধসের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি হয়েছে। সকালে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে রোয়াংছড়ি উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন বান্দরবান 300 নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুসারে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হচ্ছে, তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাহাড় ধসের ঝুঁকি কমাতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। পরে অতিথিরা স্থানীয় ও শিক্ষার্থীদের মাঝে 20,000 বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রকল্প পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প পরিচালক পদত্যাগ না করলে কিংবা অপসারণ করা না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণাও দিয়েছে আন্দোলনরতরা। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।